আচ্ছা, হোসে মলিনা কি ডিফেন্সিভ কোচ? হোসে মলিনার টিম তো মাত্র 4টে ম্যাচ জিতেছিল আইএসএল এ। এরকম কোচকে এনে লাভ কি হবে? নমস্কার, আমি প্রবুদ্ধ। আজকে এমবিএফটির এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটাতে আপডেটের চেয়ে বড় আমরা মলিনাকে নিয়ে কিছু যে মিথ চলছে এই মুহূর্তে মার্কেটে সেগুলোকে ব্রেক করার চেষ্টা করব। প্রথমেই আমরা একটা আর্টিকেলের লিংক আমাদের কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভিডিওর, যেখানে 2018 সালে হোসে মলিনা তার নিজের কথায় তার কোচিং দর্শনকে এক্সপ্লেন করেছিলেন। সেটা আমরা আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য একেবারে বাংলা ভাষায় অনুবাদ করে পাবলিশ করেছি, নাম দিয়েছি গোয়িং সোলো বাই হোসে মলিনা। এই আর্টিকেলটা হয়তো অনেকে পড়েছো, কিন্তু এখনো হয়তো অনেকের কাছে এটা পৌঁছায়নি। কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে প্রথম কমেন্টে, এবং ভিডিওর ডিসক্রিপশনেও আমরা লিঙ্কটা দিয়ে দেবো। কাইন্ডলি এই আর্টিকেলটা চেক আউট করো, 3 থেকে 4 মিনিট লাগবে পড়তে। এটা পড়লে মলিনার ফুটবল দর্শন সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাকে যদি বলা হয় মলিনার কোচিং দর্শন কেমন তোমাদের কাছে এক্সপ্লেন করতে, তাহলে আমি তোমাদের কাছে একটা ছোট্ট উদাহরণ দেবো। তুমি যদি মলিনার কিচি এফসির সময়কাল ফলো করো, এটা আমার কথা নয়, এটা মলিনার নিজের কথা, এবং আমরা কিচি এফসির সেই সময়কার কিছু ফ্যানেদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম টুইটারের মাধ্যমে, তাদের থেকেও আমরা এক্স্যাক্ট সেম ফিডব্যাক পেয়েছি। মলিনা কিচি এফসিতে খেলতেন কিভাবে? তার দলে একজন স্ট্রাইকার ছিল বেলেন কোসো, যিনি তার হাত ধরে ভারতেও এসেছিলেন, যিনি কিচি এফসিতে মলিনার হাত ধরে একজন বিস্ট হয়ে গেছিলেন। তোমরা যদি তার স্ট্যাটস চেক করো, কিচি এফসিতে তিনি 40 ম্যাচে 30টার মতো গোল করেছিলেন। তো এরকম একজন ওয়ার্ক রেটওয়ালা স্ট্রাইকার থাকতো সামনে, বেশ কিছু একজন বল প্লেইং গোলকিপার থাকতো তার কিচি এফসি দলের গোলে। তিনি 4 অ্যাট দি ব্যাকে খেলতেন, যেখানে তার সেন্টার ব্যাকরা বল পায় স্বচ্ছন্দ হতো। মিডফিল্ডে খেলা কন্ট্যাক্ট করার মতো একজন মিডফিল্ডার থাকতো, একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন বক্স টু বক্স মিডফিল্ডার থাকতো তার দলে, এবং দুটো উইঙ্গার থাকতো যারা খুবই স্পিডি এবং স্কিলফুল। এই সমন্বয়ে তিনি কিজিতে দল গড়েছিলেন, এবং তার দল হংকং লিগকে ফার্মার্স লিগ বানিয়ে দিয়েছিল একটা মরশুমে। হংকংয়ে 3টে টুর্নামেন্ট হয়, হোসে মলিনা তার প্রথম মরশুমে 3টে টুর্নামেন্টই জিতে নিয়েছিলেন, এবং কিচি এফসিকে তিনি এএফসি কাপেও ভালো জায়গায় নিয়ে গেছিলেন, যেটা হংকংয়ের যে কোনো দলের কাছে সে সময় স্বপ্ন ছিল বলা চলে। স্পেশালি কিচি এফসির মতো দলের কাছে তো স্বপ্ন ছিলই। এহেন মলিনা ভারতে যখন এলেন এটিকের হয়ে, বা অ্যাটলেটিকোতে কলকাতা বলা ভালো, সেই সময় অ্যাটলেটিকোতে কলকাতা নাম ছিল, সেই দলের হয়ে, তখন তিনি কিভাবে খেললেন? তিনি তখন খেললেন একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে। এটা নিয়েই সবার সন্দেহ যে মলিনা ওখানে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে খেলেছেন, তাহলে উনি নিশ্চয়ই ডিফেন্সিভ কোচ, ওনাকে নিয়ে এখানে কি লাভটা হবে। তো এখানে ওনারই একটা কোট আমি উদ্ধৃত করতে চাইবো। কোটটা হচ্ছে, উনি বলছেন, আমি যখন হংকংয়ে ছিলাম বা তার আগে স্পেনে ছিলাম, সেই সময় আমি কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলতাম না। তোমার খেলার দর্শনটা অবশ্যই এক ধরনের হতে পারে, যেটা মলিনার ক্ষেত্রে ফ্লুইড পাসিং ফুটবল, বিল্ড আপ ফ্রম দি ব্যাক, কিন্তু তোমাকে তোমার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে মানে, মলিনা উদাহরণ দিচ্ছেন, তিনি যখন অ্যাটলেটিকোতে কলকাতায় এলেন, তখন তোমরা জানো আইএসএল একটা সেকেন্ড সারির ফ্র্যাঞ্চাইজ লিগ ছিল। যে সময় উনি এসেছিলেন তখন আইএসএল প্রথম সারির লিগ হয়নি, তাই বছরভর অন্যান্য লিগের মধ্যেখানে ব্রেক দিয়ে একটা ছোট্ট ডিউরেশনের জন্য আইএসএল এর খেলা হতো। সেই সময় মলিনা মাত্র 4 মাসের সময় পেয়েছিলেন তার টিমটাকে সাজিয়ে গুছিয়ে খেলিয়ে চ্যাম্পিয়ন করতে। মানে ওনার প্রি সিজন থেকে ওনার টুর্নামেন্ট জেতার দিন অব্দি ওনার হাতে ছিল মাত্র 4 মাস। ফুটবলের ক্ষেত্রে 4 মাস সময়টা কতটা কম, তোমরা যারা ফুটবল রেগুলারলি ভিউ করো বা ওয়াচ করো তারা বলতে পারবে। এটা নিয়ে এমফ্যাসাইজ করার কোনো মানেই হয় না। তো এখানে 4 মাসে তার কাছে 1 মাসের প্রি সিজনের সুযোগ ছিল, কিন্তু সেখানেও সমস্যা। যে সময় প্রি সিজন হলো সেই সময় অনেক ভারতীয় প্লেয়ার তাদের ক্লাব ফুটবলে বিজি, আই লিগের ক্লাবগুলো রয়ে, তাই তিনি 8 জন ভারতীয় ফুটবলকে সে সময় পাননি প্রি সিজনে। এহেন অবস্থায় তিনি বাধ্য হলেন এমন একটা ফুটবল দর্শন নিতে যেটা ভারতীয় ফুটবলারদের কাছে বহুল প্রচলিত। সেটা কি, আমরা ভারতীয় ফুটবলে বব হাউটন জামানায় দেখে এসেছি, তার আগে বোধহয় বব হাউটনই করছিলেন সেই সময়টার আগে, এবং ক্লাব ফুটবলেও হেভিলি সেই স্ট্রাকচারটা ফলো করা হতো। গোলকিপার লম্বা বল ভাসিয়ে দেবে, মিডফিল্ডে কোনো একজন মিডফিল্ডার থাকবেন যিনি বলটা যেতে চেষ্টা করবেন, সেকেন্ড বল জিতে সেখান থেকে অ্যাটাক বিল্ড আপ হবে, সেটাও মানে সেই লং বল একটা পাস গোল। মলিনা কি করলেন? মলিনা যেহেতু দেখলেন তার হাতে সময় নেই, তিনি বাধ্য হয়ে সেই স্ট্র্যাটেজিটাকেই নিলেন, কিন্তু তিনি একটু টুয়ার করলেন। তার কাছে ছিল দুটো পোটেন্ট অস্ত্র, একজন ছিল ইয়ান হিউম আর একজন ছিল হেল্ডার পোস্তিগা। তিনি এই দুজন স্ট্রাইকারকে আপফ্রন্টে জুড়ে দিলেন, কিন্তু কপাল সাথ দিল না। তোমরা যদি ইঞ্জুরি রেকর্ড চেক করো, হেল্ডার পোস্তিগা চোট পেলেন,
তিনি তখন TCFC থেকে আনলেন সেই বেলেন কোসোকে। হংকং এর লিগে গোল করা বেলেন কোসোর কাছে ISL-টা বেশ টাফ লিগ ছিল সেই সময়, কারণ ISL এর যদি 2016 তুমি বাকি দলগুলো দেখো কি কি লেভেলের বিদেশি ছিল। আমি যদি ভুল নয় সেই বছর মুম্বাইয়ে খেলতো ডিয়েগো ফোরলান, ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বল উইনার। তো বুঝতেই পারছো কম্পিটিশনটা কি লেভেলের স্ট্রং ছিল। তো সেই সময় বেলেন কোসো ISL-এ গোল রেকর্ডের দিক থেকে কিছু করতে পারলে না, তার নাম হয়ে গেল সমর্থকদের কাছে লর্ড বেলেন কোসো। কিন্তু তুমি যদি তার ফুটবল দর্শনে দেখো, এই যে সেকেন্ড বল উইন করা, কাউন্টার প্রেস করা কাইন্ড অফ, দেন গোল করা কিছু ছোট ছোট পাস খেলে, সেখানে একজন ওয়ার্কলোডওয়ালা বিদেশির খুব প্রয়োজনীয়তা ছিল, যে রোলটা বেলেন কোসো নিভিয়েছিলেন তার টিমে। তার টিমটা কেমন ছিল, তিনি 4-2-3-1 খেলতেন। ডিফেন্সে তিনি একজন দুর্দান্ত ডিফেন্ডারকে ভারতে এনেছিলেন। তিনি হচ্ছেন তিরি, যিনি এখন ভারতীয় ফুটবলে একজন বিদেশি লেজেন্ড হয়ে গেছেন। 10 বছর বা 8 বছর তো হয়ে গেল তিনি ভারতে খেলছেন। তিনি মলিনার হাত ধরেই ভারতে এসেছিলেন 2016-তে। তার সময় দলে ছিল অফেন্সে নেতোর মতো একজন প্লেয়ার, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার খেলতে পারেন এবং ডিফেন্ডেও খেলতে পারেন। তিনি একজন পর্তুগিজ ইন্টারন্যাশনালকে এনেছিলেন, যার কথা আমরা আগের দিন লাইভে বলছিলাম, সম্ভবত সেরানো নাম তার, দুর্দান্ত সিভির ফরেনার। তার রাইট ব্যাক ছিল প্রীতম কোটাল, লেফট ব্যাকে তার কাছে সেরকম অপশন ছিল না। তিনি এই টিম নিয়ে ডিফেন্স সাজালেন, গোলে তিনি রাখলেন। তার কাছে গোলকিপারের অপশন কে ছিল, একজন ছিল দেবজিৎ মজুমদার আর একজন ছিল শিলটন পাল, যারা বল পায়ে খেলতে স্বচ্ছন্দই নয়, এটা আমরা মোহনবাগান সমর্থকদের থেকে বেশি আর কেউ জানবে না। তাদের রিফ্লেক্স অসাধারণ, আমি মানবো, আমি অস্বীকার করবো না। বাট মডার্ন ফুটবলে যে বল প্লেইং গোলকিপারকে দরকার হয়, সেটা দেবজিৎ মজুমদার কোনো দিকেই নন, বা শিলটন পাল তো ননই। তাদের স্ট্রেংথ, তারা সেভ করবেন দুর্দান্ত দুর্দান্ত, তারা বল পেয়ে বলটাকে উড়িয়ে দেবেন মাঝ মাঠে, এবং তারপর মলিনা যে ফুটবল দর্শনটা নিয়েছিলেন যে সেকেন্ড বল উইন করবে টিম এবং ম্যাচটা জিতে আসবে, সেই স্ট্র্যাটেজিতে কিন্তু মলিনা সফল হয়েছিলেন। তার দলের ইউএসপি ছিল আপফ্রন্টে ইয়ান হিউম, কারণ পোস্তিকা চোটের জন্য ছিটকে গেছিলেন, এবং লেফট উইংয়ে একটা প্লেয়ার ছিল, তোমাদের মনে থাকবে, সাউথ আফ্রিকান সামিক দৌটি। আমি উচ্চারণটা ভুল করতে পারি, সামিক দৌটি নাম ছিল সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এবং রাইট উইংয়ে তিনি একজন ভারতীয় প্লেয়ারকে সুযোগ দিয়েছিলেন। মোহনবাগান থেকে সেই সময় উঠে এসেছিল জুয়েল রাজা বলে একটা ফুটবলার, ইয়ং ফুটবলার, তাকে রাইট উইংয়ে খেলে ISL এর রাতারাতি কিং বানিয়ে দিয়েছিলেন হোসে মলিনা। উনি অবিনাশ রোহিদাসের মতো প্লেয়ারদের সুযোগ দিয়েছেন। তো এখানে মলিনার কাছে তখন যা অপশন ছিল তিনি সেই ওয়াইজ খেলিয়েছেন। এবার তুমি যদি মলিনার ফুটবল দর্শন দেখো, যেটা মলিনা নিজের ভাষায় বলছেন, উনি পছন্দ করেন 4 জন ডিফেন্ডারকে নিয়ে খেলতে। ব্যাক থেকে গোলকিপার থাকবেন, এখন যেটা মডার্ন ফুটবলে আমরা সুইপার কিপার বলি। 2 জন যে সাইড ব্যাক থাকবে, ধরে নাও আমি জাস্ট অপশন বলছি, লেফট সাইডে শুভাশিস বোস এবং রাইট সাইডে আমি জাস্ট অপশনাল বলছি, এটাই হবে আমি জানি না, আমি ধরে নিচ্ছি রাইট সেন্টার ব্যাকে খেলছেন আশিস রায়, যদি আমরা 4 ব্যাকে যাই। তো সেক্ষেত্রে মলিনার ফুটবল দর্শন বলে তার 2টো ডিফেন্ডার ওয়াইডলি স্প্রেড করে যাবেন যখন দল পজিশনে থাকবে। তার যে 2 জন পার্টিকুলার ফুলব্যাক, তারা ইনভার্টেড ফুলব্যাকের রোলটা খেলবেন। ইনভার্টেড ফুলব্যাক মানে যেটা ম্যানচেস্টার সিটি বা আর্সেনালের খেলায় তোমরা দেখো, যে কোনো একটা জোয়াও ক্যানসেলো বা রিকো লুইস এসে একজন মিডফিল্ডারের দায়িত্ব নেভাচ্ছেন টিমে যখন টিম পজিশনে আছে, সেই রোলটাতে হোসে মলিনাও বিশ্বাস করেন। তার গোলকিপার হয়ে যাবে 3rd ডিফেন্ডার, অর্থাৎ তুমি 2 জন ডিফেন্ডারকে নিয়ে খেলছোই, তাদের মধ্যেখানে তারা যখন ওয়াইডে স্প্রেড হয়ে যাবে, তোমার টিমের গোলকিপার 3rd ডিফেন্ডার হিসেবে কাজ করবে, যেন তোমার প্লেয়াররা যদি পিছনে ব্যাক পাস খেলে তোমাকে কোনো বল উড়িয়ে না দিতে হয়, তোমার গোলকিপার একজন সেন্টার ব্যাক হিসেবে সেই জায়গাটায় বলটা ক্লিয়ার করতে পারে। যে রোলে বিশাল কাইত এই মুহূর্তে পারফেক্ট, আমাদের কাছে সেই অস্ত্র আছে। এরপর মিডফিল্ডে তার কাছে একজন এমন প্লেয়ার লাগবে যিনি খেলাটাকে পরিচালনা করতে পারবেন পিছনে বসে। একজন নাম মাথায় আসছে তোমাদের, যে গত বছরই ডেবিউ করেছে দুর্দান্তভাবে, অভিষেক সূর্যবংশী। এরকম একজন কাম প্রেজেন্সের মিডফিল্ডার কিন্তু তোমার টিমে দরকার। তুমি যদি ম্যানচেস্টার সিটিতে দেখো, তুমি রদ্রিকে দেখতে পাবে, রদ্রির সাথে তুমি কিন্তু যদি একটু ফুটবল ওয়াইজ সাদৃশ্য খোঁজো, তুমি অভিষেকের খেলার মিল পাবে। মাথা ঠান্ডা, বল ব্যাক থেকে নিয়ে সামনে স্প্রেড করা, দুর্দান্ত ভিশন, এইসব স্কিল সেটে অভিষেকের সাথে রদ্রির দুর্দান্ত মিল আছে। তো সেখানে তোমার অভিষেক একটা মিডফিল্ডারের রোল খেলে দিল। তারপর তোমার কাছে এমন একজন মিডফিল্ডার থাকবে যে তোমার দলে দরকার পড়লে ক্রিয়েটিভ স্পার্ক ছড়াতে পারবে। তোমার দলে সেজন্যও প্লেয়ার আছে, কে? সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা। হ্যাঁ, এরা দুজনেই সেই লেভেলের অ্যাটাকিং মিডফিল্ডার না, সাহাল তো অ্যাটাকিং মিডফিল্ডার, বাট খুব বেশি ক্রিয়েটিভ স্পার্ক নিয়ে যদি আমরা বলি বা বিদেশিদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেরকম হয়তো তুমি বলতে পারবে না। বাট আর দে ব্যাড? নো, দে আর নট ব্যাড। থাবাকে তুমি অ্যাডভান্স রোলে খেলালে থাবা কি করতে পারে থাবা দেখিয়ে দিয়েছে। সাহাল তো অ্যাডভান্স রোলে ইজ আ বিস্ট। এবং তুমি চাইলে তুমি দিমিত্রি পেত্রাতোসকেও ওই রোলটাই খেলাতে পারো, সেটা পুরোপুরি কোচের ওপর। তো দিমির কাছেও সুযোগ আসবে সেই রোলে নিজেকে মানিয়ে নেওয়ার। আর একটা মিডফিল্ডার স্লট যেখানে একজন ওয়ার্কলোড নেওয়া প্লেয়ার বক্স টু বক্স রোলে অপারেট করবেন, যেখানে
আইদার উনি আনবেন একজন ওনার স্বদেশী মিডফিল্ডারকে, অথবা আমরা ভারতীয় একজন মিডফিল্ডারের পিছনে অল আউট যাচ্ছি, যার নামটা যদি এটা রান হয়ে যায় আমরা পাবলিশ করব, সেই মিডফিল্ডারটা খেলতে পারেন ওই রোলে। অর্থাৎ একটা অল ইন্ডিয়ান মিডফিল্ড তোমরা দেখতে পারো এবং দেখলে সারপ্রাইজড হয়েও না। এবং এই মিডফিল্ডটা এই ফরমেশনের জন্য আইডিয়াল হতে চলেছে আমার পার্সোনালি মনে হয়, এবং এই টিমটা এই মিডফিল্ড নিয়ে খেলতে পারবে। এবার তোমরা বলবে যে ওপরের 3টে পজিশনে কে কে খেলবে, তো এখানে আমার মনে হয় উনি একটু টুয়ার্ক করবেন। উনি লিস্টন কোলাসোকে হয়তো খেলাবেন লেফট উইঙ্গার হিসেবে, অথবা মনভীরকে খেলাবেন লেফট উইঙ্গার হিসেবে। দিমিত্রি পেত্রাতসকে উনি খেলাবেন রাইট সাইড ঘেঁষে, এবং ওপরে স্টার্ট করবে জেমি ম্যাকলারেন। হ্যাঁ, আমি জেমি ম্যাকলারেনের কথা বলছি, কামিংস নয়, কারণ আমি আইএসএল এর বেসিসে বলছি। এবং আমার পার্সোনাল ইনটিউশন, জেমি ম্যাকলারেনের যে প্লে স্টাইল সেটা মলিনার এই ফুটবল দর্শনের সাথে বেশি খাপ খাবে কামিংসের জায়গায়। কামিংস খেলবে না এমন না, কামিংসও খেলবে, ম্যাকলারেনও খেলবে, তবে ইনিশিয়ালি ম্যাকলারেন স্টার্ট করবে বলেই আমার বিশ্বাস। এবার আমি এটা বললাম 4 অ্যাট দ্য ব্যাক হিসেবে, কিন্তু তুমি যদি আমাদের টিমের স্ট্রেংথ দেখো, 3 অ্যাট দ্য ব্যাকে আমাদের টিমের জন্য আমরা সবচেয়ে ভালো খেলি। তাই মলিনা এখানে একটা ছোট্ট টুয়ার্ক করতে পারেন। উনি আনোয়ার আলী, বিদেশি ডিফেন্ডার, এবং সুভাশিস বোসকে নিয়ে 3টে ডিফেন্ডার নিয়ে খেলতে পারেন। এখানে উনি কি করবেন, বিদেশি ডিফেন্ডার এবং সুভাশিস বোসকে দুটো সাইডে স্প্রেড করিয়ে দিয়ে মধ্যখানে বিশালকে উনি করে দেবেন ওনার থার্ড সেন্টার ব্যাক, যেটা আমি সুইপার কিপারের কথা বলছিলাম। রাইট উইং ব্যাকে যেখানে মনভীর খেলছে, সেক্ষেত্রে যখন আমরা ফরমেশনে বিল্ড আপ প্লে স্ট্রাকচারে খেলবো, যখন আমরা বল পায়ে থাকবে আমাদের, যখন আমরা ডিফেন্ড করবো না, তখন দেখবে মনভীর উঠে গেছে উইঙ্গার হিসেবে খেলার জন্য। দিমিত্রি এবং ম্যাকলারেন ওপরে বক্সের ধারে কাছে দাঁড়িয়ে আছে গোল করার জন্য, একদিক থেকে লিস্টন অথবা আশিক কুরুনিয়ান অপারেট করছে। আনোয়ার আলী সেক্ষেত্রে হয়ে যাবে তোমার ওই ইনভার্টেড ফুল ব্যাক, যে মিডফিল্ডে একজনের জায়গাটা নিয়ে নেবে, যেমন ধরো যেটা ইউজুয়ালি জোয়াও ক্যান্সেলো করে করে খুব পপুলার হয়েছেন, বা জন স্টোনস সবচেয়ে বড় উদাহরণ হতে পারে। উনি যেটা করে খুব পপুলার হয়েছেন যে উনি ডিফেন্সে খেলেন, কিন্তু উনি ম্যাচ চলাকালীন হয়ে যান ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যান সিটির সিস্টেমে। ম্যান সিটিও 3 অ্যাট দ্য ব্যাকে খেলছিল গত বছর যখন তারা ট্রেবল জিতেছিল। তো সেই জিনিসটাও এখানে মলিনা ইউজ করতেই পারে, এবং আমাদের বিশ্বাস আমাদের টিমের কাছে সেই রিসোর্সেস আছে এই জিনিসগুলো পুল আপ করার। তাই আগে থেকেই মলিনা কি ডিফেন্সিভ কোচ? মলিনা তো মাত্র 4টে ম্যাচ জিতেছে, 8টা ড্র করেছে, এরকম কোচ কি মোহনবাগানের দরকার? এইসব বলে হাহুতাশ করার মানে হয় না। মলিনা একজন দুর্দান্ত কোচ, তিনি এশিয়ান সার্কিটে দুর্দান্ত সফলতা পেয়েছেন। তিনি এশিয়ান সার্কিটে মাত্র 2টো দলে কোচ করেছেন, এবং 2টো দলের হয়ে যা যা ট্রফি জেতা সম্ভব তিনি জিতেছেন ডোমেস্টিক সার্কিটে। হংকংয়ে 3টে ট্রফি খেলা হয়, 3টে ট্রফি উনি জিতেছেন। উনি ভারতে এসেছিলেন আইএসএল সামলাতে, তখন আইএসএল এর একটাই ট্রফি ছিল, সেটা হচ্ছে আইএসএল কাপ, যেটা উনি জিতে গেছেন। তখন তাদেরকেই চ্যাম্পিয়ন বলা হতো, কিন্তু তখন সিল্ডের কনসেপ্ট ছিল না, এবং তিনি সেটা জিতে গেছেন। তো মলিনার পেডিগ্রি নিয়ে বা তার সাকসেস রেট নিয়ে প্রশ্ন করা মূর্খামির সামিল আমাদের কাছে, তাই আমাদের সেটা নিয়ে প্রশ্ন করা উচিত হবে না। মলিনার ওপরে ভরসা রাখো। মলিনা হয়তো আরো 2-3জন বিদেশি এমন আনবেন যারা তাকে এই প্লে স্টাইল খেলতে উপযুক্ত করে তুলবেন আরো, এবং দলে অ্যাটলিস্ট আরো 4টে ইনক্লুশন হবে জেমি ম্যাকলারেন ছাড়া বিদেশি স্বদেশী মিলিয়ে। তো তোমরা আশা করতেই পারো মলিনার হাত ধরে তোমরা অ্যাটাকিং ফ্লুইড ফুটবলই দেখতে চলেছো মোহনবাগানে। তবে এখানে একটা ডিসক্লেমার, অ্যাটাকিং ফুটবল কোনো টিম একদিনে খেলতে পারে না, তাই ট্রাস্ট দ্য প্রসেস। মলিনাকে অ্যাটলিস্ট ডিসেম্বর অব্দি সময় দিও। যদি রেজাল্ট শুরুর দিকে একটু খারাপ হয়, ডোন্ট শাউট যে গো ব্যাক মলিনা, প্লিজ সাপোর্ট করো ওনাকে। মলিনার হাত ধরে মোহনবাগানে কিন্তু স্প্যানিশ টিকে থাকার ঝলক ফিরতেই পারে। জয় মোহনবাগান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। যাদের মলিনার ফুটবল দর্শন নিয়ে কোয়েশ্চেন আছে, আশা করি এক্সপ্লেন করতে পেরেছি। তাও চাইলে তোমরা ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, যদি তারা ভিডিওটা দেখতে চায় তারা যেন দেখে এবং তাদের বন্ধুদের কাছে শেয়ার করে। আর অবশ্যই আমরা যেটা শুরুতে বলছিলাম, মলিনার নিজের দর্শন তার নিজের মুখে পড়ে নাও তোমরা। আমরা পোস্ট করে দেবো লিঙ্কটা কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে। হোসে মলিনা গোয়িং সোলো, প্লিজ এই আর্টিকেলটা পড়ো, তোমাদের ফিডব্যাক জানি। জয় মোহনবাগান।